অনেক দিন ধরেই অনেকটা কথা বলবো ভাবছিলাম, জানি না কদিন আর ইউটিউব করতে পারবো, বা এই সামাজিক মাধ্যমটা তো অ্যাকচুয়ালি ভালো জিনিস না, কোন কথা কোন জায়গায় পৌঁছে যায়। অনেক ভেবেছি যে তোমাদেরকে একদিন সত্য কথাগুলি বলে দেই। তোমাদের অনেক কিউরিয়াসিটি থাকে আমার চলাফেরা, আমার জীবনযাপন, আমার সংসার নিয়ে, তাই না? আমি অনেক দিন ভেবেছি যে বলে দেই, হ্যাঁ, আবার নিজেই বলি পার্সোনাল লাইফটা পাবলিক করব না। জানো কেন বলতে পারি না? এক তো একটা কন্ট্রোভার্সির জগৎ আছে, তাছাড়া এই সামাজিক মাধ্যমটাকে আমি ভয় পাই যদি কিছু আবার মানে ক্ষতি হয় আমার পরিবারের। সত্য হলো তো আমি পরিবারটাকে ভালোবাসি, তাই মনের কষ্ট মনে চেপে রেখে, ভেতরের সমস্ত জ্বালা যন্ত্রণা চেপে রেখে আমি এখানে ক্যামেরা খুলে এসে বসি। কতদিন কথা বলতে বলতে চোখ দিয়ে আমার গড় করে জল বেরিয়ে যায়। তোমরা তো সে জলটা দেখো না, কারণ জলটা আমার চোখ দিয়ে বেরোয় না, ভেতরে ভেতরে গলা দিয়ে বেরিয়ে এখান দিয়ে চলে আসে, তাই তোমরা হয়তো সেটা ইয়েটা ফিল করতে পারো না। সংসারের কথা বলি না, চারিদিকে এই যে ব্লগাররা কত রকম কিছু করছে, তাই না? সেটা দেখি আর ভাবি কাশ আমিও ব্লগার হতাম, আমিও বলতাম। কখন একটা প্রেগনেন্ট মহিলা নিজেকে সিঙ্গেল মাদার বলে ছড়িয়ে দিচ্ছে, কখনো একটা মহিলা তার প্রেগনেন্সির বাম্প লুকিয়েছে, লোককে বলছে না লাস্টলি বলতে বাধ্য হচ্ছে, কখনো কেউ ভাইয়ে ভাইয়ে যায় চুলোচুলি করছে, তারপরে শাশুড়ি কিনে তারপর বলতে বাধ্য হচ্ছে। এগুলি দেখার পর মনে হচ্ছে আবার কেউ তো এক চুল উপরে পরকিয়া করে বাড়ি ছাড়া হচ্ছে, কেউ আবার পরকিয়া করে একই বিছানায় স্বামী এবং বয়ফ্রেন্ডের সাথে শুচ্ছে, বেডশিটটাও চেঞ্জ না করে। তাদেরকে সবাইকে মেনে নিতে পেরেছে, তাহলে ভিউয়ার্স তোমরা আমাকে মেনে নিতে পারবে না? আমার কষ্টের কথাগুলি শুনলে পরে চোখ দিয়ে জল বেরোবে না? সব কথা সব মানুষ মুখ ফুটে বলতে পারে না, কিছু কথা বুঝে নিতে হয়, কিছু কষ্ট বুঝে নিতে হয়। আমরা মেয়েরা বিয়ে করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি এক হাঁটি পা করে, না হেঁটে আসি না, গাড়ি করে আসি, মানে আসার পর হাঁটি পা করে সংসার নামক এই যন্ত্রতে আমরা ঢুকে পড়ি। তারপর যেভাবে প্রত্যেক 31 মার্চে ব্যালেন্স শিট বড় বড় অফিসে মেলানো হয়, 31 মার্চে বিভিন্ন কোম্পানির ব্যালেন্স শিট নেবানো হয়, আমরা তো 31 মার্চ বুঝি না। হাউস ওয়াইফ, সকাল থেকে রাত্রে 24 ঘন্টা পর্যন্ত কাজ করি, সবার আগে ঘুম থেকে উঠি, সবার শেষে ঘুমোতে যাই। কোনো 31 মার্চ না, যখন আমাদের ইনকামটা পড়ে যায়, তখন আমরা হিসাব মিলাতে বসি, তখন দেখি আমরা কিছুই রোজগার করতে পারিনি। কারণ যতটা খেটেছি, যা খেটেছি তা এই পরিবারটাকে দিয়েছি। কিন্তু আজকে যদি লাথি মেরে আমাকে আমার পরিবার এই পরিবার থেকে বার করে দেয়, আমি কই গিয়ে দাঁড়াবো? এই বয়সে বাপের বাড়ি যাওয়া যাবে না, সেখানে বাপের বাড়ির অন্য লোকরা জায়গা দেবে না। আচ্ছা, আর দিলেও মেনে নিতে পারবো না, কারণ একটা দম্ভের সাথে সংসার চালিয়েছি, সেখানে যদি সংসার দম্ভ করতে না পারি ঝগড়া হয়ে যাবে। ভাবছো কেন হাই করলাম? ভেতরে আমি কাঁদছি। তোমরা যদি এখান দিয়ে, আরে গালটা মোটা হয়েছে, কি হয়েছে তাকাও এখান দিয়ে, দেখো জল দেখতে পাবে, একদম দূরবীক্ষণ যন্ত্রতে দেখো আমি যে কাঁদছি, এখানে জলটা যাচ্ছে। আর এই সংসারে থাকবো, সেখানেও আমার কোনো মান সম্মান নেই। করি তো কই, যাই তো যাই, হ্যাঁ, ওপরওয়ালা না নেওয়া পর্যন্ত তো ওপরও যেতে পারছি না। তাহলে সেই ওপর না লিফট দিয়ে বেয়ে যাবো বা সিঁড়ি দিয়ে উঠে যাবো, এই ওপরটা অনেকটা উঁচু, এমন না নাসাতে গেলেও কাছে পাবো না, সেটাও হবে না। তাই তার ডাক, মানে সেখানে কোনো টিকিট কাটা যায় না, যতক্ষণ মতো সে টিকিটটা ওইখান থেকে পাঠায়, আমি কাটতে পারি না। তাই কি করব বুঝে পাই না। আর তোমাদেরকে যে শেয়ার করব সেটাও মন চায় না, কারণ আমরা সামাজিক মাধ্যমে আছি। পরিবারকে আমি ভালোবাসি, আমার পরিবারে যে শুধু আমি করেই গেছি, পরিবার আমার জন্য কিছুই করে নাই। যে পরিবার যে আমার জন্য কিছু করে নাই, কথাটা আমার কিন্তু এতদিন পরে মনে হলো। মনেটা আমার তখনই হলো যখন আমি ক্যামেরাটা খুলে বসলাম। ক্যামেরা খুলে না বসলে বিশ্বাস করো বন্ধুরা, আমার ঠিক মনে পড়তো না। হ্যাঁ বন্ধুরা, চারিদিকে সবাই কিছু না কিছু
কোনো না কোনোভাবে রোজগার করছে। আমরা যারা কিছু করতে পারছি না, পরকীয়া করার ইচ্ছা মোটামুটি সবার মনের মধ্যে আছে, কিন্তু কেউ সাহস পাচ্ছে, কেউ সাহস পাচ্ছে না। আর আমার তো সেই বয়সটাও নেই, সে প্রশ্ন আসে না। তো আর কি করতে পারি? শ্বশুরবাড়ির কোনো লোক কেনে নিন্দাও করতে পারবো না, কারণ আমার সাথে শ্বশুরবাড়ির লোক থাকে না, আমি কি করে নিন্দা করবো? তাছাড়া আমি তো পাবলিকলি আমার প্রাইভেট লাইফ দেখাইনি, তুমি তো জানোই না। জানলে পরে না আমি বলতাম। তাই ভাবলাম সত্যি কথাগুলি বলেই দিই। জানি না কদ্দূর কি বোঝাতে পেরেছি, শুধু এইটুকু বোঝাতে পেরেছি যে আমি ভালো নেই, আমি ভালো নেই, আমি ভালো ছিলাম না কোনো দিন। শুধুমাত্র ক্যামেরার সামনে এসে অ্যাক্টিং করে গেছি, ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আমার জীবনও অনেক স্বাদ ছিল, স্বাদ ছিল সুইজারল্যান্ডের আকাশটা দেখবো ভোরবেলা, স্বাদ ছিল ইভিনিং ইন প্যারিস দেখবো, স্বাদ ছিল জর্জিয়ার পাহাড়ে ঘুরে বেড়াবো বরফের দেশে, স্বাদ ছিল জাপানে বসে জাপানি স্টিক দিয়ে জাপানি ফুড খাবো, স্বাদ ছিল চায়না থেকে দূর থেকে সাপের রান্নাগুলি দেখবো, না না খাবো না, দেখবো যে কেমন করে ওরা খায়, সাপ ব্যাং দেখবো। এই স্বাদগুলি মেটাতে পারিনি নিজের বাগানে কয়েকটা গাছ লাগিয়ে ফসল করতে। খুব ইচ্ছা ছিল ব্যালকনির গাছের টবের মধ্যে বড় বড় আম গাছ হওয়ার, হয় নাই। ভেবেছিলাম বেগুন গাছে কমলা হওয়াবো, পারি নাই। ভেবেছিলাম আঙ্গুর গাছে কলা হওয়াবো, পারি নাই। এই যে স্বাদগুলি অপূর্ণ রয়ে গেল, এর জন্য কাকে দায়ী করব? আমার বয়সটাকে? না না, বয়স তো আমার এখন হয়েছে। যখন বিয়ে করেছিলাম তখন তো বয়স করে বিয়ে করি নাই না, অল্প বয়সে বিয়ে, সেটা কুবর বয়স হয় নাই, কারণ পড়াশোনা জানতাম তো মা বাবা আবার অশিক্ষিত বলে করে আবার বিয়ে দেয় নাই। আর ভাগ্যটুকু যাইতে পারি নাই, দেখতে সুন্দরী ছিলাম না, তাই ওই যে উড়ঞ্চু ম্যারেজ করতে পারি নাই। হ্যাঁ, উড়ঞ্চু ম্যারেজ করতে গেলে লাগে, মানে বডিতে পাওয়ার লাগে, এক্সট্রা এনার্জি। সে এক্সট্রা এনার্জি লেভেলটা ছিল না যে ভাগ্যা জামু গিয়া, হ্যাঁ, কার হাত ধরুম, সেটা পারি নাই। তো তার জন্য যা হয়েছে মেনে নিয়েছি, যা করেছি মানিয়ে নিয়েছি। কিন্তু এখন মাঝে মাঝে ঘুমাবার সময় মনে হয়, আমি কি মরার আগে প্যারিসে যেতে পারবো? আমি কি সুইজারল্যান্ডের সূর্যোদয় দেখতে পারবো? আমি কি জর্জিয়ার পাহাড়ে ঘুরতে পারবো? আমি কি ওই ইন্দোনেশিয়াতে গিয়ে বালির সমুদ্র বিচে একটু এনজয় করতে পারবো? আমি কি অ্যামাজন ফরেস্টে ঘুরতে পারবো? যখনই ভাবি এই আশাগুলি হয়তো কোনোদিনই সম্পূর্ণ হবে না, তখনই কিন্তু সমস্ত বালিশের কাভারটা কাঁদতে কাঁদতে ভিজে যায়। সকালে উঠেই আমার কাজ সেই বালিশের কাভারগুলিকে রোদে দেওয়া, এবং আমি নীরবে সেই বালিশের কাভারগুলো রোদে দেই, কিন্তু কাউকে বুঝতে দেই না, তোমাদেরকে তো একদমই দেই না। কেমন লাগলো আমার ভনিতা? হ্যাঁ, এই হচ্ছে আমাদের ব্লগারদের ভনিতার নিয়ম চলছে, এই হয় না, এই হয় না, এই হয় না। আমাদের জটিলা রানী তার জটিল বদন খান নিয়া এবং জটিল প্রশ্ন নিয়া চলিয়ে আসিয়াছে আমাদের সামনে। আবার মিথ্যাবাদীর মিথ্যা নাটক, হ্যাঁ, এবং নাটক করে ভালোই রোজগার করেছে। প্রথম কথা, সে আজকে বলল তাদের রাগারাগির মূল কারণ হচ্ছে সম্পত্তির ভাগ। দেখুন, মিথ্যার প্রথম ধাপটাই বলে দিচ্ছি, মিথ্যাটা কোন কোন জায়গায় সে বলেছে তার একতলার বিল্ডিংটার সময় ওরা থাকছিল, তারপর ওর শাশুড়ি বলল যে তোমরাই এই বাড়িটা তোমাদের, এবং একতলাটা তো হয়ে যাচ্ছিল, কিন্তু দোতলাটা করে নাও, কারণ এখানে মানে ফ্ল্যাট টাট হয়, যেহেতু ওর বর চলতে পারে না, তো অসুবিধাটা আছেই। আচ্ছা, প্রথম কথা, জটিলা ইজ এ ব্লাডি ড্যাম লায়ার, মিথ্যেবাদীর একদম চরম মাত্রায়, আমরা প্রথম থেকে জানি। এই যে বলো শাশুড়িকে জিজ্ঞেস করেছে, এটা মিথ্যে কথা, কারণ ওর ভিডিওতে যে বলো মিথ্যে কথা যারা বলে না, ওরা মিথ্যার হাত পা হয় না, আর মিথ্যা কথাটা মনে রাখতে পারে না। আচ্ছা, ও আগেই বলেছিল, ও শ্বশুর মশাই বলে দিয়েছে ছেলে মেয়েদেরকে মৃত্যুর আগেই, ওই ভিডিওতে বলেছে যে এই বাড়িটা আমার ছোট ছেলে, তোমাদের সবার সব কিছু আছে, কারণ বড় মেয়ের নিজের শ্বশুর বাড়ি বাড়িটা আছে, মানে যেটা কোয়ার্টারটা তো ওদের নামে বিক্রি করলে পাবে টাকা। বড় ছেলে জায়গা আগেই কিনে নিয়েছিল, ছোট মেয়ের একটা বিশাল বড় মুরগির খামওয়ালা বাড়ি আছে, একমাত্র এই বাড়িটা, তো এই বাড়িটা ছোট ছেলের নামে, এটা বাবা মানে শ্বশুর মশাই বলে দিয়ে গেছিল। আচ্ছা, আজকে কি বললো?
শাশুড়িকে জিজ্ঞেস করে বাড়ি করেছে। প্রথম কথা, একতলাটা করেছিল, গভর্নমেন্ট থেকে কিছু বাড়ি দেওয়া হয়েছে আমরা সবাই জানি, তা সেই টাকা দিয়ে বাড়ি করে কিছুটা টাকা লাগিয়ে মডিফাই করেছে। তারপর দোতলাটা করেছে এই কারণে, কারণ পেছনের ঘরগুলি ছিল অ্যাসবেস্টারের ঘর, টোটালি ভাঙ্গা ঘর। হ্যাঁ, তো সেই ঘরগুলিতে সারাটা জীবন শ্বশুর শাশুড়ি কাটিয়েছে। শ্বশুর মশাই সারা জীবন অন্যের বাড়ির ইট বালি সিমেন্ট দিয়ে বিল্ডিং তুললেও জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজেকে আর নিজে কোনোদিনও আর দালান ঘরে থাকতে পারিনি, কোনোদিনও পারিনি। হ্যাঁ, এটাই কপালের লেখা। ওই শেষ নিঃশ্বাসটা ওই অন্ধকার অন্ধকার একটা চকি পাতা ঘরে ঘুমিয়েছে। এর আগে রান্নাঘরে যেখানে প্রচণ্ড ইঁদুর ঘোরাফেরা করতো সেখানে উনি কাটিয়েছেন। এই হচ্ছে ভবিতব্য। কারণ 3টে ঘর ছিল, একটা ঘরে ওই দাদা থাকতো মানে ভাসুর ঠাকুর, আরেকটা ঘরে শাশুড়িমা থাকতো, শ্বশুর মশাইয়ের স্থানটা ছিল রান্নাঘরে। পরে বিশ্ব শ্বশুর মশাই যখন দাদা চলে গেল ওইখান থেকে, দাদার বউ কিছুতেই এই বাড়িতে থাকবে না, তার জায়ের সাথে সম্পর্ক এতটাই সুমধুর, সেই বাড়িতে পাড়া দিত রাজি ছিল না। তো সেখানে দাঁড়িয়ে তারপর শ্বশুর মশাই ওই রুমটা পেয়েছিল বড় ছেলে বাড়ি ছেলে চলে যাওয়ার পর। আচ্ছা, সে কি বললো যে আজকে আমার কাছে 1 পয়সা নেই, সারাদিন আর সারা জীবন আমি লোকের জন্য করে গেছি, তোমরা স্বীকার করতেই পারো না করতে পারো, এখন আমার পাশে কোনো লোক নেই। প্রথম কথা, ওর পাশে ওকে কেউ দেখতে না পারলো, মেন্টালিতে ওকে ও ননদ যা শাশুড়ি কেউ দেখতে না পারলেও দেখতে পারবে। এর জন্য দেখতে পারবে কারণ ওদের ছেলেটা অসুস্থ। এই ছেলেটার, আমি একটা অন্য ওয়ার্ড মুখে চলে আসছিল, টেনে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে স্নান করানো পায়খানা করানোর মতো সময় বা ধৈর্য কারণ নেই। শাশুড়ি বয়স হয়ে গেছে, আর ছেলেটারও যথেষ্ট ওয়েট, সেই ওয়েট টেনে নিয়ে গিয়ে ওই কি বলে স্নান সে নিজেই করে, বাট ওই বসানো হাগানো মুতানো এটা করার তো সম্ভব না, কারোর অত সময় নেই। সবচেয়ে বড় কথা, কারণ বড় ছেলের চাকরি আছে, বড় ছেলের 2টো সন্তান আছে, আর বড় ছেলের বউ এই বাড়িটাতে পছন্দই করে না। শাশুড়ি মাকে প্রচণ্ড ভালোবাসে, ও মা, মা দাও না আশীর্বাদ, তুমি দাও না। মাকে প্রাণ ভরে মা ডাকে, ননদদেরকে খুব ভালোবাসে। শুধুমাত্র এই জাখানের চেহারা খান দেখলো ওর মুখটা বাংলার 5 হয়ে যায়। আচ্ছা, এই মেয়েটা প্রত্যেককে, জটিল কথা বলছি, প্রত্যেককে ইউজ করে গেছে। যখন 1 পয়সা রোজগার ছিল না, 3-3টা লোককে দিন রাত কাজ করে শ্বশুর আর শাশুড়ি মা খাইয়েছে। শুধু তাই না, বড় ননদও যখন 1 টাকা ইনকাম নেই তখন থেকেই কিন্তু ওদের অ্যান্ড্রয়েড ফোন ছিল। এই চ্যানেলটা খোলার আগেও কিন্তু আরও চ্যানেল খুলেছিল। তার মানে নেট কি টাকা, রাজমিস্ত্রি আর ওই শিয়ালদার হোটেলের কাজ করার মানুষ, মানে হোটেলের না, নিজের হোটেল, যাই হোক, হোটেল তো না, ফুটপাতের দোকান, চপ ছোলা বিক্রি করার দোকান। তো সেই 2020-তেও, 20-র আগে, 20-তে তো চ্যানেল গ্রোই হয়ে গেছে, 20-র আগে মানে 18-19-এ অ্যান্ড্রয়েড ফোন থাকা এবং ইন্টারনেট থাকা। ইন্টারনেট না থাকলে কি করে চ্যানেল খুলেছিল ভাবা যায়? ওই রোজগারের কিছু নাই, তারপরও ওদেরকে এই সুযোগগুলি দিয়েছে। যখন 1 পয়সা ইনকাম ছিল না, যখন চ্যানেল মনিটাইজ হয় নাই, তখন তো ভিডিও দেখতাম, তখনও কিন্তু 2 ডিমের আমলেট, 2জন মানে 4টা ডিমের আমলেট করে ওরা খেয়েছে। 2টো চোখ দিয়ে দেখেছি যে 2টো ডিমের আমলেট কি করে খেয়েছে। মাছ খাওয়া, শাশুড়ি মা দুপুরে বাড়িতেই আসতো না, দাদাও না, দাদা 3টার সময় আসতো, 4টার সময় বেরিয়ে যেত। তখন যাওয়ার আগে শাশুড়ি মা দাদাকে টিফিন করে খাওয়ার দিত, নিজে খেয়ে বড় ছেলেকে খাইয়ে বেরিয়ে যেত ভাসুর আর শাশুড়ি মা। আর দাদা আসতো 3টার পর, দাদা আসার আগে ও ভিডিও ছেড়ে দিত সারাদিন কি কাজ করে না করে, কারণ দাদাকে দেখা যাবে, এটা একটা ব্যাপার ছিল। কারণ অনেকেরই ধারণা ছিল তখন চাকরি আন্ডার এরকম কিছু করে চাকরিতে কিছু হতে পারে, বা দাদার সরি কেমন আনিজে ফিল হচ্ছিল, দাদার বউ চাইবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো করতো, ভিডিও ছেড়ে দিত। ভেবে দেখুন তখন সেই সময়ে ইন্টারনেট সুযোগ কে দিয়েছিল, কে টাকাটা ভরেছিল? এবং ওর বড় ননদ বলতো আমার কাছে যেটুকুন টাকা থাকে মনে হয় একটু নেট চার্জটা করে দিল ভালো, মনে হয় একটা বেডশিট কিনে, কারণ এই ছেলেটা জঞ্জাল মানে জল এই বিছানায় হিসু মিশু করে, তো গন্ধ তো হয়। হ্যাঁ, তখন তো আরও খারাপ অবস্থা ছিল। তো সেখানে দাঁড়িয়ে একটা বেডশিট ধোয়ার ব্যাপার থাকতো, যদিও প্লাস্টিক পেতে ওরা ঘুমায়, তাই বেডশিটটা কিনে দিল, বলতো মানে একটা উপকারে লাগতো। একটা প্যাকেট হলদি নিল, বলতো ঘরে কাজে লাগতো। সেখানে দাঁড়িয়ে আজকে বলছে সে সবার জন্য করেছে। তারপর সব ভালো ওর কাছে, তখনও কিন্তু বেস্ট রুমটা এবং এত দারিদ্রতার মাঝেও এয়ার কুলার ওদের ঘরে ছিল।
এয়ার কুলারও কিন্তু বিল ওঠে। তখনকার দিনে যেহেতু সারা গায়ে স্টিলের প্লেট লাগানো, এই দাদা, বাবা না, মা আর দাদা কম করেনি। এয়ার কুলার ছিল এবং তার ঘরটাই মোটামুটি সবচেয়ে বেশি সুন্দর ছিল তাদের বাড়ির মধ্যে। তারপর শাশুড়ি যখন এসে কোভিড টাইমে এই রান্নার চ্যানেলে শুরু করলো, তারপর যখন ইউটিউবেও ব্লগিংও কথা বলতে শুরু করলো, তখন চ্যানেলটা রিচটা আরও বেশি উঠতে লাগলো। আর সবচেয়ে বড় কথা, চ্যানেলটা ভাইরাল হওয়ার জন্য, চ্যানেলটা রিচ পাওয়ার জন্য, বা আজকে যে আমেরিকার থেকে মাসি, মামি, কাকি, জেঠিরা এই আমেরিকা থেকে যে আসছে, এটা কারণও ছিল, মূল কারণ ছিল কি করে আমি আমার প্যারালাইসিস স্বামীকে সেবা করি। এই প্যারালাইসিস স্বামীটাকে দেখিয়েই, ওইটাকে ট্রফি করেই কিন্তু এই মেয়েটি, জটিলা নামক মেয়েটি চ্যানেলটি গ্রো করেছে। নিজস্ব কোনো কন্টেন্ট, নিজস্ব কোনো কিছু সে ভাইরাল হয় নাই। স্বামী আমার কিছু পারে না, স্বামী আমার অসুস্থ, স্বামীটাকে রেখেছে ট্রফি। এই ট্রফিটাকে রেখে এগিয়ে গেছে। এবং সেই সময় কোভিড টাইমে কেঁদে কেটে প্রচুর ভিডিও করা হয়েছে এবং চাওয়া হয়েছে, যদি কেউ দিতে চাও ওই পেপলে দিও, এরকম নাম্বারগুলি দিয়ে দেওয়া হতো। আর সেইখান থেকে মানে আসা হয়েছে, এই তত এনআরআই পাবলিকদেরকে খিচে এনেছে। আর ওইখান থেকেই মামলত আসতে শুরু করেছিল। এনআরআই এর তো ভীষণ বড় মন থাকে, এরা ভাবে আমাদের প্রচুর আছে, আর তাই একটা পুণ্যের রাস্তা ওরা মানে বেছে নেয় এদের মতো লোকদেরকে দান করে, যে হ্যাঁ আমরা তো এগুলি করছি, দানের রাস্তাটা এটা করুক। সেখানে ও চ্যানেল দাঁড়ানো বা ওয়াইটি রোজগারের মূল মানে সেটাই ছিল, ট্রফিটাই ছিল কিন্তু আমাদের জল। তারপরে টেকনিক্যালি যা কিছু, কারণ এই জল টেকনিক্যাল চ্যানেল ছিল, টেকনিক্যালি যা কিছু আছে, মেইল ফেইল করা বা কি করে এডিট করতে লাগবে, সবটাই কিন্তু জলের দান। চ্যানেলটা মোটেই ওর একার কৃতিত্ব না, ও জাস্ট ব্লগ করেছে। কিন্তু কি করে এডিট করতে লাগে, কি করে সুশ্রী মার্কা থাম্বনেল দিতে লাগে, কি করে ফরেন এনআরআইদের সাথে কথা বলতে লাগে, এবং সবাই যে দয়া একদম ভান্ডার হয়েছিল ওকে দেখে নয়, সবাই দয়া করেছে এই ছেলেটাকে, যে হাঁটতে পারে না, চলতে পারে না, তাই বাচ্চা ছেলে, ইয়াং ছেলে, সে জীবনটা তার বিছানাবন্দি, সেই বিছানাবন্দি ছেলেটাকে দেখে সে ভালোবেসেছে। তাহলে এখানে মেয়েটার দান কোথায় হলো? কিছু দান নেই। তো তারপর কি বললো, যে একটা মাছ কিনলো, কিনতে লাগে আজকে আমি যা করেছি লোকের জন্য করেছি, লোককে মানে পরিবারের লোক টাকা দিয়েছে, আজকে আমার পাশে কেউ নেই। ও নিজেই বলেছে এর ভাসুর যে দাদার থেকেও বেশি, একটা ডাক দিলে এক ডাকে ভাসুর হাজির থাকে। ইয়েস, এই দরজাটা কে আনবে? দাদা আনবে। ইটটা কে বইবে? দাদা বইবে। লাইটটা খারাপ হয়েছে কে খবর দেবে? দাদা খবর দেবে। গিজারটাকে ঠিক করবে? দাদা ঠিক করাবে। টাইলস কোনটা ঠিক হবে? কার সাথে যাবো? দাদার সঙ্গে যাব। সব ভাসুর, এখনো ভাসুর। শুধু তাই না, কোথাও ঘুরতে যাবে, কোথাও কেউ যাবে, কে পাহারা দিচ্ছে বাড়িতে? দাদা। সেই দাদাকে টাকা দিয়ে না রাখলে তো জিনিস দিয়ে রাখতেই লাগবে। টাকা দিয়ে না, তারপরেও শাশুড়ি বাজার করছে, শাশুড়ি রান্না করছে, শাশুড়ির অধিকার হতেই পারে তার বড় ছেলেকে খাওয়ার দেয়। শুধু তাই না, শাশুড়ি 2 বেলা রুটি খায়, দুপুরের রুটি, রাত্রে রুটি। 3 দিন আগে ভিডিওতে বলেছে মার রুটি করতে লাগবে, কারণ বড় বউ বাড়িতে নেই। তো বড় বউ যেহেতু বাড়িতে নেই, তাহলে রুটিটা মা রাত্রে এখানেই খাবে, কারণ রাত্রে রুটি ওইখান থেকে আসে। রাত্রে রুটি শুধু ওইখান থেকে আসে না, শাশুড়ি প্রায় দিন রাত্রেবেলা ওইখান থেকেই খেয়ে চলে আসে। রুটিটা, সকালের রুটিটাও ওইখান থেকে আসে। মানে খাওয়াটা শাশুড়ির ভাগাভাগি। এই বাড়িতে দুপুরের খাওয়া আর সকাল আর রাত্রের খাওয়াটা বড় ছেলের বাড়িতে। মানে শাশুড়ি মাকে ইনডাইরেক্টলি ওরা ভাগাভাগি করে নিয়েছে। হয়তো কর্মে করতে লাগে ইনভেস্ট। শুধু তাই না, শাশুড়ি যখন অসুস্থ হয়, শাশুড়ি যখন চিকিৎসা হয়, অটোমেটিক্যালি রেলের মাকে ডিপেন্ডেন্ট দেখালে মার টাকাটা পাবে। তাই সেটাও কিন্তু বড় ছেলেই খরচ দিয়েছে এবং বড় ছেলেই উঠিয়েছে। কারণ শাশুড়িরও যখন হাত ভেঙেছিল, বড় ছেলেই গিয়ে, অবশ্যই এই পাগল নানরটা ছিল, বড় ছেলেই রিলিজ করে এনেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে টাকাটা কিন্তু বড় ছেলেই দেয়। তারপরও কথা হচ্ছে আমার কিচ্ছু নেই। হতে পারে এই মেয়েটাই বলেছিল আজ থেকে 2-3 বছর আগে যে আমি ইউটিউবের টাকাটা খরচ করি, ফেসবুকের টাকাটাতে আমি হাত দেই না, ওইটা পুরোটাই জমানো আছে, জমাচ্ছি আমরা আমাদের মেয়ের ভবিষ্যতের জন্য। মিথ্যাবাদী, জোচ্চোরামি এইটুকুন মেয়ের থেকে শেখো। অবশ্যই জোচ্চোরামি তো, নাহলে এত গ্রামের মেয়ে, তখনকার দিনেই ওর ওরকম মোবাইল ছিল, আর সেই মোবাইল থেকে কোন ছেলের সাথে রং নাম্বারে গিয়ে প্রেম করে এই মাঠ গুট বেয়ে
চলে এসেছে সেটা দেখা করতে, তারপর জিদ করে এই ছেলেকেই আমি বিয়ে করব, হ্যাঁ, কারণ ওই বাড়ি থেকে চলে আসবো, মা বাবার মুখে চুনকালি মাখিয়ে অত কম বয়সে কটা মেয়ে আসতে পারে? ওর কাজগুলি হচ্ছে এরকম। তারপরে শাশুড়ি ননদ সবাইকে ম্যানিপুলেট করে যে হ্যাঁ আমি একে ভালোবেসেছি, আমি এর সেবা করব, আর তারপর আমি শহরে থাকবো, শহরে খাবো ভালো, কারণ খাওয়া দাওয়ার মাপটা ওদের বাড়িতে চিরকালই ভালো ছিল, ভালো ভালো মাছ, ভালো ভালো খাবার, যেই খাওয়াটা কিন্তু ওর বাপের বাড়িতে ছিল না, তাই এখানে এসে খাওয়ার। শুধু তাই না, ওর মাকে ডাক্তার দেখানো, ওর মাকে টেস্ট করানো, সব ওর শ্বশুর মশাই পর্যন্ত নিয়ে নিয়ে করেছে। এটা তো একটা দোতলা করার সময় সমস্ত পুরনো ইট, পুরনো দরজা, পুরনো সব কিছু এনে দোতলাটা করেছে। সেই পুরনো জিনিসগুলি কেনা, খবর আনা সবটাই শ্বশুরের। একটা মিস্ত্রির টাকা পুরোটাই মেরে দিয়েছে, কারণ একটা মিস্ত্রি না, মোটামুটি দোতলা একটা মিস্ত্রি লাগিয়েই দোতলাটা পুরো হয়ে গেছে। কাজটা কে করে দিয়েছে? শ্বশুর করে দিয়েছে। ছাদ ডালাই থেকে রুম পুরোটাই হয়ে গেছিল। তারপর শ্বশুর মশাই মোটামুটি করে দিকে স্ট্রাকচারটা, তারপর উনি এই ইহকাল ত্যাগ করেছেন। শুধু তাই না, একটা চিরকাল ও থেকেছে ভালোভাবে। একটা রাতে দুটো রুম ছিল, একটা রুম খালি থাকতো, যেটা নিয়ে কথা উঠেছিল এই রুমে কি থাকে কি থাকে। পরে দেখা গেছে যে এই রুমে থাকে হুইল চেয়ার টেলছে, কিন্তু এটা কখনোই যখন ওর একতলায় থাকতো কখনোই দেখেনি এই রুমটা। কিন্তু সেই রুমটাতেও কিন্তু শাশুড়ি বা শ্বশুর বা কারোর থাকার অধিকার ছিল না। ওই রুমটা খালি থাকতো, জানি না ওই রুমটাতে কে ঘুমাতো কি করতো, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। তো সেই রুমটা কে হতো কি হতো আমরা জানি না, পরে ধরা পড়েছে যে রুমটায় হুইল চেয়ার থাকতো, হ্যান থাকতো, ত্যান থাকতো। আসলে ওই রুমটাতে ও ওইখানে ঘুমোতো, সবাই যেটা আউট হয়েছে, যেটা এখনো প্রকাশ্যে বলে যে ও পাশের রুমে ঘুমায় মেয়েকে নিয়ে। আসলে তখনই ও আলাদা ঘুমাতো, আর লোককে বলতো যে না ও ওর সাথে এক খাটে ঘুমায় সারা রাত্র, হ্যান ত্যান। এখন বলে ওর সাথে ঘুমালে এডিটিং করতে অসুবিধা হয়, তাহলে আগে কি করে এডিটিং করতো ওর সাথে ঘুমিয়ে, তাই না? তো ওই রুমেই থাকতো, ঘুমাতো, ওই রুমে কাউকে অ্যালাউ করো না। এখন আমরা দেখতে পাচ্ছি যে একতলাতে দুটো ভালো রুম, এখন আমরা দেখি একটা রুমে ওর মা আর ওই ভাগ্নি থাকে, আর একটা রুম আমরাও দেখেছি ও ঘুমিয়েছিল কদিন, ওপর থেকে নিচে এসে নেমেছিল, কারণ কারণ নিচের ঘরে কাজ হচ্ছিল, তখন ওপরের ঘরে শাশুড়িরা ঘুম চলে গেছে, তখন নিচে নামে থাকছিল। থাকার পর ওর এডিট করতে সুবিধা হয়, ওর সেপারেট ঘুমোতে লাগে, তাই নিচে কদিন ঘুমিয়েছিল। নিচে তাহলে দুটো রুম ছিল, দুটো রুম থাকা সত্ত্বেও শাশুড়ি শ্বশুরকে কিন্তু দুটো রুমে অ্যালাউ ছিল না। ওরা ওই অ্যাসবেস্টারের রুমে, যেখানে জানালা নেই, যেখানে অন্ধকার, রোদ হাওয়া কিছুই ঢোকে না, সেই রকম একটা ঘরে শাশুড়ি শ্বশুরকে এতদিন রেখে গেছে। শ্বশুর তো পেলই না ভালো রুম, শাশুড়ি তাও পেয়েছে। এসিটা নিজেই বুক করতো, এয়ার কুলারও ছিল ওরই। তারপর যখন ওপরে গেল ও একটা এসি কিনলো, আর নিচের এসিটা ওর কপাল করে শাশুড়ি পেয়েছে। তারপরেও বলেছে ওর মেয়ে শাশুড়ির সঙ্গে ঘুমাতো, আর বলেছে নাকি এসিটা চালাও। ও নাকি বলেছে বিলটা কে দেবে, ও নাকি বলেছে, আমি যে কানে শুনেছি, বিলটা কে দেবে, কিচ্ছু না। আসল কথা হচ্ছে ও নিজে আজকে স্বীকারই করে দিল ইউটিউবের যা অবস্থা, আমার ভবিষ্যৎটা কি এক্স্যাক্টলি। লোকের পেটে লাত মারতে গেছিলে, একের পর এক কপিরাইট স্ট্রাইক দিয়েছো, একের পর এক কেস করেছো, অন্যের ধান্দা বন্ধ করার ধান্দা তুমি করেছিলে, ওপরওয়ালা বসে বসে হাসছিল। শুধু তাই না, শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটর না, তুমি তোমার সহ ক্রিয়েটরদেরকে অপমান করেছো, করনি? 2 লাখের চ্যানেল, গ্রামে বাড়ি, বলনি? সম্পর্কটা খুব মধুর, সবই জানি, নামটা নাই বা বললাম। ম্যান্ডিকে করনি? ম্যান্ডিকে কোথায় করনি? ইউটিউবেও করেছো, হ্যাঁ, বাকি পার্সোনাল জায়গাতেও করেছো, করনি? আমার সঙ্গে তর্ক করতে হলে বা আমার সাথে পাতে আসতে গেলে আমার মতো বড় হতে হবে, কারণ তখন তোমার চ্যানেলটা বড় ছিল, ম্যান্ডির চ্যানেলটা ছোট ছিল, তাই না? তোমার যখন 1.5 লাখ না 2 লাখ, ম্যান্ডির তখন 50K ছিল। আজকে ম্যান্ডির কত আর তোমার কত? তোমার ভিউজ নেই, আর সেখানে যাদেরকে তুমি ছোট ছোট বলছিলে, সে প্রিয়া বলো, সে মৌ বলো, সে ম্যান্ডি বলো, সবার ভিউজ তোমার থেকে বেশি। কেন না? ওরা আমাদের খুব ক্ষতি করেনি। ম্যান্ডিকে আমরা কি না বলেছি, নোংরার থেকে নোংরা কথা বলেছি, ম্যান্ডি কারোর ক্ষতি করেনি, কারোর ক্ষতি করেনি, না প্রিয়া করেছে না মৌ করেছে। তাই ওদের পাশে ঈশ্বর আছে। আমরা মুখে যাই বলি, আমাদের অন্তর থেকে একটা আশীর্বাদ আসে। তোমার ওই স্ট্রাইক, তোমার ওই কেস হাউ হাউ করে আমার সহ ক্রিয়েটাররা, আমার বন্ধু, আমার বোনরা কেঁদেছে, কষ্ট পেয়েছে। আজকে যারা তোমার হয়ে
ভোট ফর জটিলা, ভোট ফর। ঠ্যাঙ্গা দিও তোমাকে পুছে না। কেন পুছে না? ঠ্যাঙ্গা দিও জিজ্ঞেস করে না তুমি বেঁচে আছো না মরে গেছো। আমি কন্ট্রোভার্সি কথা বলছি, কারণ তোমাকে নিয়ে ওরা পারলে একটা ভিডিও দিনে করতো যদি টান থাকতো না। বললাম না, উঠতে হুই সুরজকে সবাই সালাম করে, এই চোপা ম্যান্ডি এদেরকে নিয়ে ভিডিও করে, অনেক ক্রিয়েটরকে নিয়ে ভিডিও করে, তোমাকে নিয়ে করে না। আর ওদের যা ভিউজ, কালেকটিভ ভিউজ তোমার একটা ভিউজের মতো। হ্যাঁ, আর তাই তোমাকে নিয়ে ভিডিও করলে ওদের প্রফিট নেই। একটা ওরা চাইলে ওই যে রিকোয়েস্ট করে, ওদের তো হাস করে বাড়ছে যে অমুককে নিয়ে ভিডিও করতাম, তোমরা পালে একটু দেখো তো আমার বোন, বলতে পারতো। ঠ্যাঙ্গা ওরা বলেও না, থু দিয়ে ফিরেও তাকায় না। তুমি এখন অতীত, এই দিনটা তো আসারই ছিল। আজকে তুমি ভিউজের জন্য, ভিউজ ভিক্ষা করার জন্য এরকম ভাবে ভিডিওগুলি করছো, তাই না? কদিন আগে তুমি একটা ভিডিও করেছিলে, সেখানে তুমি ওই মৃত্যু, প্রেগনেন্সি, পেট নিয়ে কথা বলেছো। হ্যাঁ, কারণ একটাই, প্রেগনেন্সি ওয়ার্ডটা থাকলেই তোমার ভিউজ বেশি হয়। তুমি টন্ট করেছো, কারণ এখন ওয়াইটিতে অনেকেই প্রেগনেন্ট। প্রিয়া ছিল, প্রিয়াঙ্কা মানে ম্যান্ডির বান্ধবী, নামটা একটু ঘুরিয়ে বললাম, ও প্রেগনেন্ট। হ্যাঁ, তাই ওদের সাতটা দেখার পর তুমি একটা খোঁচা মেরে ভিডিও করছো, এবং সেই ভিডিওটা তুমি কিন্তু 43K পেয়েছো। কারণ নিজে কিছু করতে পারছো না, কে প্রেগনেন্ট হলো, কার বেবি বাম দেখা যাচ্ছে, কে কি করছে, এটা নিয়েও তুমি কিন্তু খোঁচা দিতে ছাড়োনি প্রেগনেন্সি নিয়ে। আর তুমি তোমার নিজের যে তোমার দুটো চোখে দেখতে পারে না, তার প্রেগনেন্সি রিভিলস, প্রেগনেন্ট হয়েছে, প্রেগনেন্সি কি বললো নিয়ে কতগুলি ভিডিও করেছিলে। বাচ্চাটা পেটে আসার পর থেকেই তাকে নিয়ে মাসে 2 থেকে 3টে ভিডিও তুমি করতে, আর ওই 2-3টা ভিডিও তোমার অনেকটা ভিউজ হতো, তুমি একদম 9 মাস পর্যন্ত ওই বাচ্চা নিয়ে ডাক্তার প্রেগনেন্সিতে কি বললো, হ্যান কি বলে, এরকম করে প্রচুর ভিডিও করছে। তারপর তোমার নিজের বোন, নিজের দিদি প্রেগনেন্ট হলো, তখনও নাটক করলে। আমাদের পরিবারের আরেকজন খুশির খবর আসছে, আরেকজন মানে লোকে, কেউ তোমার বড় ননদ, কেউ ছোট ননদ, অনেক কিছু লিখে গেছে, দেখেছি। আর দেখি না তা না, কন্টেন্ট ছিলে, ফলো না করলে হবে। তখনও কিন্তু মিথ্যা কথাগুলি বলে যাচ্ছিলে, একের পর এক মিথ্যা বলতে বলতে আজকে তুমি এখানে এই জায়গায় দাঁড়িয়েছো এসে। পুরোটাই মিথ্যাবাদী, সবচেয়ে বড় কথা। আর সবচেয়ে বড় কথা, তোমাকে আর যেই ছেড়ে দিক, তোমার বর ছাড়বে না। আরে বেটা, যে বেটা দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, মুততে পারে না, ও তোমাকে ছাড়লে কি আয়া নিয়ে চলবে না? ওর কপালে একটা মেয়ে জুটবে। আর ওর মাও তো বকা না যে এইটাকে ছেড়ে দিবে, আমার বউটাকে আমি ছেড়ে দেবো, কোনোদিনও না। তাই তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোকরা ভালো হয়তো কেউই বাসে না, কারণ ভালোবাসতে পারে না। তুমি অহংকারী, তুমি প্রচন্ড অহংকারী, এটা ওরা জানে, ওরা বুঝে গেছে। তাই সেখানে কিন্তু যেহেতু ওদের বাড়িতে এরকম একটা ছেলে আছে, তার বোঝা, ও তো বোঝা পরিবারের কাছে, তো সেই বোঝা না, হ্যাঁ মোটেই বোঝা না। আরে ভাই, যত কিছু এই হাগানি মুতানি একটা ধামরা ছেলেকে করানো অত সহজ না। মা পারবেই না, বোনরাও লজ্জা পাবে, ভাই বড় হয়ে গেছে, ছোট ভাই না, ওই দাদা বা বোনের ওই বড় দিদির বর করে। তো এগুলি করার জন্য বা এগুলি ইয়ের জন্য একটা কাজের লোক হলো রাখতে লাগে। তো তোমার থেকে বিশ্বাসী কাজের লোক আর কেউ হতে পারে। তাই তোমার কোনোটাই সত্য না। তবে হ্যাঁ, তোমার যে কষ্টের কথা তুমি বলে দিলে, যে ভিউজের যে অবস্থা, চিন্তা করছো ভবিষ্যতে কি হবে। দেখো, মেকআপ আর্টিস্টের কোর্সটা করলে, কখন করলে? ঠিক যখন তোমার এই বড় যা সমসম মানে একদম ডেলিভারি হবে তখন যে তুমি অ্যাডমিশন নিলে, আর সেই মানুষটা হসপিটালে ডেলিভারি হলো, শাশুড়ি হসপিটালে পড়ে আছে, বউকে দেখছে, বড় ননদ গেছে আনা নেওয়া করতে, তুমি তখন ব্যস্ত বাড়ি খালি কি নাকে মুখে রান্না টান্না করে যাচ্ছ মেকআপ আর্টিস্টের ইয়ে করতে। ওই সময়টাই তুমি 1 মাস পরে, তুমি জানো মোটামুটি ড্রেস নভেম্বর মাসে হবে, ডেটটা না নভেম্বর মাস হবে, নভেম্বর মাসটা ওয়েট করে ডিসেম্বর মাসে করতে পারতে না। তুমি এক্স্যাক্টলি ওই মাসটাতেই ভর্তি হলে, ওই সময়টাতেই ভিজে গেলে যখন তোমার জায়ের বাচ্চা হয়েছে, এবং বলেও ছিলে যার বাচ্চাকে দেখার মতো সময় পাওনি, যখন বাড়িতে এসেছে তখন তুমি দেখতে গেছো, যার সাথে আমার পরিচয় মানে রিলেশন নিয়ে ভালো সবাই জানে, তারপরেও তোমার সময় নেই। তারপরে শাশুড়ির কি অবস্থা? শাশুড়ি তোমার ঘর এদিকে, তুমি খালি ঘর না তোমার যাকে সামলাবে? হ্যাঁ, কারণ ওই সময় যার একটা তো সিজারের পেশেন্ট, হ্যান ত্যান, উনিও বাচ্চা সামলাতে পারেন না, তাই শাশুড়ির জ্বালা। শাশুড়ি এদিকে কিছু করে ওদিকে দৌড়াচ্ছিল, আর তুমি বারবার ভিডিওতে বলছো হ্যাঁ মা তো থাকতেই পারে না, মা তো ওখানে যেতে লাগে, আমি কোনো মধ্যে 4টা রান্না বান্না করে দৌড়লাম মেকআপ আর্টিস্ট। একদম ওই সময়টাতেই কি লাভ হলো? পেয়েছো খুব নাম করতে পেরেছো। একটা দুঃখা হয়তো কাস্টমার আসে, সেরকম কাস্টমার আসে না, তো ওটা করেও কিন্তু নাম করতে, কারণ তুমি সময়টাই ধরেছিলে যখন ঘরের মানুষরা ব্যস্ত থাকে।
আরে তোমার ভেতরে কি চলছে না চলছে কেউ বুঝুক না বুঝুক, সে বোঝে। সে ভিউয়ার্স নয়, তাকে ঠকানো যায় না। সে ভেতর বাইর সবে, তুমি মুখে কি বলছো, মনে কি চলছে, ভেতরে কি বাইরে কি, সবটাই সে দেখে, সবটাই সে জানে, সবটাই সে বোঝে। তাই তোমার অতিরিক্ত অহংকার, ওই চিরুনি নিয়ে 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 এমন করা, কপিরাইট স্ট্রাইক দেওয়া, লোকের এগেনস্টে কেস করা, নানা রকম ফক্তামি তুমি করে গেছো। ওই ফাতরামির ফলগুলি এখন পাচ্ছ। এ তো সবে কলির সন্ধে, আরো বাকি আছে। চলবে নাকি ইউটিউব চ্যানেল তোমার? অসম্ভব। এই 2-3 দিন ট্রেনিংয়ে থাকবে, চলবে, তারপর আবার ধাপ্পাস। এখন 11K 10K ভিউজ চলছে 2025-এ, 26-কে 5K 6K চলে আসবে। বুঝে? অতিরিক্ত অহংকার ঈশ্বর সহ্য করতে পারে না। চলো বাই। আর শুনে রাখো, এই মেয়েটা এ গ্রেড মিথ্যেবাদী। মিথ্যেবাদী ছিল, আছে আর থাকবে। ও কোনোদিনও এই বাড়ির থেকে বেরোবে না। ওকে বাড়ির থেকে কেউ বের করে দেবে না, কারণ ওই জলকে কেউ টানা হ্যাঁচড়া করতে পারবে না, কারোরও তো সময় নেই। তাই এই বাড়িটায় ওর, ও থাকবো এখানে, সব কিছুই ওর। সবটাই এখানে নাটক করছে ভিউজের জন্য, কিন্তু আলটিমেটলি পারিবারিক কেচ্ছাটাকেই বিক্রি করতে লাগলো। ননদিনী ও জায়গা কিনে ফেলেছে, কদিন লাগবে ওখানে ওই সরকারি ঘর পেয়ে যাবে, ওখানে ঘর তুলে ফেলবে। বাই।